আসসালামু আলাইকুম। অল্টারনেটিভ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইবনে জোহা। আজকে আমরা দেখব কারশফস ল এর পার্ট 2 অংশটা। সেখানে আমরা হুইস্টন ব্রিজ সার্কিট সম্পর্কে ধারণা লাভ করব। হুইস্টন ব্রিজ সার্কিটটা কীভাবে কারশফস ল এর মাধ্যমে প্রমাণ করা যায় সেটা দেখব এবং কিছু প্রবলেম সলভ করব। হুইস্টন ব্রিজ নীতিটা বোঝার পূর্বে আমাদের কিছু প্রবলেম আছে এখানে, যেটা সলভ করে আমরা তারপরে হুইস্টন ব্রিজ নীতিটা দেখব। হুইস্টন ব্রিজ নীতিটা যাতে সহজভাবে বুঝে ওঠা যায়, যার কারণে আমরা এই প্রবলেমগুলো আগে সলভ করে নেব। এখানে সাধারণত সিরিজ প্যারালাল সার্কিট ওহমস ল এর মাধ্যমে আমরা এগুলো সলভ করব। এখানে আমরা তিনটা চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর এস তিনটা রেজিস্ট্যান্স শ্রেণীবদ্ধভাবে সাজানো আছে এবং এখানে একটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে সেখানে ভোল্টেজ প্রদান করা হয়েছে। তাহলে পি কিউ আর এস, পি এর মান 4 ওহম, কিউ এর মান 12 ওহম, আর এর মান 6 ওহম অ্যান্ড এস এর মান 20 ওহম। আর এখানে ই ইকুয়াল টু 12 ভোল্ট, ভোল্টেজটা 12 ভোল্ট দেওয়া হয়েছে। এখানে আই প্রবাহিত হচ্ছে, এখানে I1 আর I2 প্রবাহ যাচ্ছে। আর দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুই ঠিক আছে, শুধু এখানে কি এ দেওয়া বিন্দু দেওয়া হয়েছে, সি বিন্দু দেওয়া হয়েছে, বি বিন্দু দেওয়া হয়েছে, ডি বিন্দু দেওয়া হয়েছে। আর বি ও ডি বিন্দুর মাঝখানে একটা গ্যালভানোমিটার লাগানো হয়েছে। গ্যালভানোমিটারটাকে আমরা চাবির মাধ্যমে সংযুক্ত করেছি। আর এই চিত্রের ক্ষেত্রে আমরা বলবো যে এই চাবিটা কি খোলা অবস্থায় আছে। আর তৃতীয় নম্বর চিত্রে জাস্ট গ্যালভানোমিটারটা চাবিটা বন্ধ করা হয়েছে। অর্থাৎ এই জায়গায় যদি কোনো প্রবাহ চলে যায় তাহলে সেটা কি অবশ্যই বি থেকে ডি অথবা ডি থেকে বি এর দিকে প্রবাহটা চলবে। আর তখন এই গ্যালভানোমিটারটা কি দেবে? বিক্ষেপ দেবে। তাহলে আমরা প্রথম এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা আমরা খেয়াল করি যে এই চিত্র হতে, এই তিনটা চিত্র হতে আর কি বলবো, আমরা বলতে পারি ভিবি অ্যান্ড ভিডি নির্ণয় করো এবং তড়িৎ বি থেকে ডি, যেটা বললাম বি থেকে ডি অথবা ডি থেকে বি কোন দিকে প্রবাহিত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা যেহেতু এই সিরিজ প্যারালাল সার্কিট আমরা ইজিলি ওহমস ল এর মাধ্যমে সলভ করতে পারি, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না সেটা সলভ করতে। প্রথমে আমরা পি ও কিউ দুইটি যেহেতু শ্রেণীতে আছে এবং আর এস এস দুইটি যেহেতু শ্রেণীতে আছে, তাদের আমরা যোগফল বের করে নিলাম সিরিজ করে। একটা হলো 16 ওহম, আর এস অন, এটা আর এস অন ধরে নিলাম পি ও কিউ এর যোগফল, আর এস টু ধরে নিলাম আর ও এস এর যোগফল। দুইটা হলো, একটা হলো 16, একটা 26। তারপরে তাদের তুল্য রোধ বের করলাম, মানে এটার সিরিজ করার পরে তারপরে আমরা কি করবো? প্যারালাল করবো। প্যারালাল করলে আমরা সেটা তুল্য রোধ বের করলাম 9.91 ওহম। তারপর সেখান থেকে আমরা মূল প্রবাহটা বের করতে পারি। যেহেতু তুল্য রোধ পেয়ে গেলাম, তাহলে আই ইকুয়াল টু কি ই ডিভাইডেড বাই আর, মানে টোটাল ভোল্টেজ ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে আমরা 1.21 অ্যাম্পিয়ার পেলাম আমাদের মূল প্রবাহ। মূল প্রবাহ পাওয়ার পরে আমাদের বলছে যে I1 আর I2 নির্ণয় করতে। I1 আর I2 আমরা নির্ণয় করবো, কী জন্য নির্ণয় করবো সেটা আমরা পরে দেখতেছি। তাহলে I1 আর I2 নির্ণয় ইজিলি নির্ণয় করা যায়, যেহেতু এটা কি পি আর কিউটা শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে আমরা কি জানি যে শ্রেণীতে যতগুলো রেজিস্ট্যান্সই থাক না কেন তাদের মধ্যে দিয়ে কি একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চলে। তার মানে পি আর কিউ এর তুল্য রোধ নিয়ে আমরা যদি এখানে তড়িৎ প্রবাহটা বের করি, তাহলে পি এর মধ্যে দিয়ে যে প্রবাহ যাবে কিউ এর মধ্যে দিয়ে ঠিক একই পরিমাণ প্রবাহই যাবে। সেক্ষেত্রে আমরা I1 সমান ই ডিভাইড বাই আর এস অন পি আর কিউ এর যোগফল করে আমরা এখান থেকে I1টা বের করে নিলাম 0.75 অ্যাম্পিয়ার, আর I2টাও ওইভাবে বের করে নিলাম 0.46 অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে আমরা I ইকুয়াল টু I1 প্লাস I2, অর্থাৎ এই দুটোর যোগফল করলেই তো আমরা মূল প্রবাহ, কারণ কি আই এদিকে যাচ্ছে আর দুইটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে I1 I2 আইতে, এই দুইটার যোগফল করলে আমরা মূল প্রবাহটা পেয়ে যাবো। তাহলে সেটা দেখলাম আমরা মূল প্রবাহ যেটা পেয়েছিলাম আর I1 I2 যোগ করে যেটা পেয়েছি সেটা কি সেম। তার মানে এগুলো নির্ণয় করা আমাদের ঠিক আছে। তাহলে পরের দিকে আমরা চাই, আমরা এখানে মেইনলি বের করবো হলো বি বিন্দুতে বিভব কত আর ডি বিন্দুতে বিভবটা কত। এই বি বিন্দু যেটা যেহেতু বলছে বি আর ভিডি নির্ণয় করতে, তাহলে আমরা এই ভিবি আর ভিডি মানে বি বিন্দুতে বিভব ভিবি, ডি বিন্দুতে বিভব ভিডি, এই দুটো নির্ণয় করে নিয়ে আগে। তারপরে আমরা নির্ণয় করে কি করব, যদি ভিবি এর বিভব বেশি হয় তাহলে মানে ভিডি অপেক্ষা, অর্থাৎ বি বিন্দুর বিভব যদি ডি বিন্দুর বিভব অপেক্ষা বেশি হয় তাহলে তড়িৎটা কি হবে, বি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে যাবে। সেটা তো আমরা বিভবের সূত্র নিয়ম থেকেই জানি। আর যদি ডি বিন্দুর বিভব বি বিন্দুর বিভব অপেক্ষা বেশি হয় তাহলে কি হবে, ডি থেকে বি এর দিকে তড়িৎ যাবে। সেক্ষেত্রে আমরা জি এর গ্যালভানোমিটারের বিক্ষেপ দেবে। এখন আমাদের এখানে কিছু কোশ্চিন আছে যে গ্যালভানোমিটারটা কি, গ্যালভানোমিটার কীভাবে ইউজ করা হয় আর গ্যালভানোমিটার কীভাবে ইউজ করা হয় সেটা আমরা এখানে জানার চেষ্টা করি যে আসলে গ্যালভানোমিটার কি। গ্যালভানোমিটার সাধারণত কি করা হয়, গ্যালভানোমিটারের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করে থাকি। এখানে গ্যালভানোমিটারের সাহায্যে কখনোই তড়িৎ প্রবাহটা মাপা হয় না। তড়িৎ প্রবাহ মাপা হয় কি দিয়ে, অ্যামিটার দিয়ে। যেহেতু তড়িৎ প্রবাহ আমরা অস্তিত্ব নির্ণয় করতেছি, সেক্ষেত্রে আমরা গ্যালভানোমিটারটাকে কীভাবে লাগাবো, শ্রেণীতে লাগাবো। অ্যামিটার যেরকম শ্রেণীতে লাগানো হয় তড়িৎ প্রবাহ মাপার জন্য, আর সেরকমই গ্যালভানোমিটারটাও তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা শ্রেণীতে যুক্ত করব।
আর গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সটা হয় অতি নগণ্য, যার কারণে আইডিয়াল গ্যালভানোমিটার সাধারণত বলা যায় যে তাদের রেজিস্ট্যান্স নেই বললেই চলে, অর্থাৎ জিরো রেজিস্ট্যান্সও ধরা যায়। অনেক সময় বলে দেওয়া থাকে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স 2 ওহম 1 ওহম এরকম বলেও দেওয়া থাকতে পারে, যেটাও আর কি নগণ্য অল্প মানের রেজিস্ট্যান্স এগুলোর তুলনায় 12 ওহম 4 ওহম অথবা আরও কম রেজিস্ট্যান্সও দেওয়া থাকতে পারে। আর সাধারণত আমরা এখানে তড়িৎ প্রবাহ আসলে চলতেছে কিনা বা তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা এটা মাপার জন্য আমরা এই গ্যালভানোমিটারটা এখানে ইউজ করব। তাহলে পরের পেজে আমরা দেখতে পাচ্ছি যে পি রোধের উভয় প্রান্তে বিভব পার্থক্য। তাহলে আমরা যেহেতু I1 আর I2 পেয়ে গেছি, তাহলে এখানে অবশ্যই আমরা কি পাবো, এর মধ্যে থেকে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে সেটা যদি আমরা এই রেজিস্ট্যান্সের পি এর সাথে গুণ দিয়ে দিই, মানে এই রেজিস্ট্যান্সের গুণ দিয়ে দিই, তাহলে আমরা ভিপি পাবো, মানে এই রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে কত বিভব পার্থক্য হচ্ছে সেটা পাবো। আবার আরেরও ওইভাবে বের করব। তাহলে পি বিন্দুতে রোধ কত সেটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ পি রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে বিভব কত সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে যদি, যেহেতু এই 12 ভোল্টটা এখানে এই ব্যাটারির সাথে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই 12 ভোল্টটাই এই চিত্রের ক্ষেত্রে কি এ আর সি বিন্দুতে, অর্থাৎ এখানে এ আছে এখানে সি, এ আর সি বিন্দুতেই এই 12 ভোল্টটাই এখানে ক্রিয়া করবে, কারণ এখানে ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ অভ্যন্তরীণ কোনো রোধ নেই, যার কারণে এখানে কোনো বিভব পতন হবে না। আর 12 ভোল্টটাই এখানে এই দুই পাশে কি ক্রিয়া করবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পি আর কিউ এর দুইটার যোগ, মানে পি আর কিউ এর রেজিস্ট্যান্সের দুইটা মিলে তার উভয় প্রান্তে 12 ভোল্ট ক্রিয়া করবে। সেক্ষেত্রে যদি পি এর ভোল্টেজটা আমরা বের করি, সেটা থেকে যদি আমরা 12 থেকে যদি আমরা সেটা বাদ দিয়ে দিই, 12 - 3 করি, তাহলে বি বিন্দুতে আমরা সেই বিভবটা পেয়ে যাবো 9 ভোল্ট। বি বিন্দুর বিভবটা তাহলে পাবো, যেহেতু এই বিন্দুতে বিভব কত, এই পি এর রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে বিভব হলে আমরা 3 ভোল্ট, তাহলে 12 থেকে সেটা যদি বাদ দিই তাহলে আমরা বি বিন্দুর বিভব পাবো। এই একইভাবে আমরা আর বিন্দুতে যদি উভয় প্রান্তে বিভবটা নির্ণয় করে নিয়ে 12 থেকে বাদ দিয়ে দিই, তাহলে ডি বিন্দুর বিভব পাবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বি বিন্দুর বিভবটা হলো 9 ভোল্ট আর ডি বিন্দুতে বিভবটা হলো 9.228 ভোল্ট, অর্থাৎ ডি বিন্দুর বিভবটা আমার কোন বিন্দুর বিভব অপেক্ষা বেশি, বি বিন্দুর বিভবটা আমাদের ডি বিন্দুর বিভব অপেক্ষা কম, যার কারণে আমাদের কি ডি বিন্দু থেকে চার্জগুলো কোন দিকে যাবে, বি বিন্দুর দিকে যাবে। আর সেক্ষেত্রে এই গ্যালভানোমিটারটা কি দেবে, বিক্ষেপ দেবে, অর্থাৎ ভিডিবি আমরা যদি নির্ণয় করে নিই, তাহলে সেটা কি দাঁড়ায় 0.228 ভোল্ট বেশি বি বিন্দু অপেক্ষা, যার কারণে আমাদের চার্জটা এদিকে যাবার তড়িৎ প্রবাহ বি এর দিকে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে বি থেকে ডি বিন্দুর বিভব বেশি, সেহেতু ডি বিন্দু থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ যাবে এবং এক্ষেত্রে গ্যালভানোমিটার কি দেবে, বিক্ষেপ দেবে। আর এখানে কিছু দিক দেখানো হয়েছে, এগুলো আমাদের পদের কাজে দেখবে। তারপরে আমাদের বলছে যে একই কোশ্চিন কিন্তু এখানে একটু সার্কিটে একটু চেঞ্জ আছে, যেখানে পি কিউ আর এস এর জায়গায় 20 ওহমের জায়গায় আমাদের 18 ওহম রোধ রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে আমরা একই কোশ্চেন বলছে যে ভিবি এবং ভিডি নির্ণয় করো এবং তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা নির্ণয় করতে বলছে। এখন যদি আমরা এভাবে দেখি, আগের মতোই পি কিউ রেজিস্ট্যান্স দুইটা যোগ করে দিলাম, আবার আর এস দুইটা যোগ করে দিলাম, তারপরে আমরা তুল্য রোধটা বের করে নিলাম, সেটা আসলে আমাদের 9.6 ওহম। তারপরে মূল প্রবাহটা নির্ণয় করলাম, সেটা আসলে 1.25 অ্যাম্পিয়ার। আবার সেখান থেকে আমরা I1 I2 মান বের করে নিলাম, তারপরে আমরা দুইটা যোগ করে দিলাম I1 + I2, সেটা করে দেখলাম 1.25 অ্যাম্পিয়ার, যেটা মূল প্রবাহের সাথে মিলে যায়। তারপরে আমরা কি পি রোধের উভয় প্রান্তে বিভব পার্থক্যটা নির্ণয় করে নিলাম ভিপি, সেটা আমাদের কত আসলো 3 ভোল্ট, আগের মতোই সব কিছু। তারপরে আমরা কি করলাম, বি বিন্দুতে বিভবটা নির্ণয় করে নিলাম। পি বিন্দুর যদি বিভব পেলাম, সেটা থেকে 12 থেকে আমরা সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা সেই বি বিন্দুর বিভবটা পাবো, বি বিন্দুর বিভবটা পেলাম। তারপরে আমরা এবং আর রোধের উভয় প্রান্তে বিভব পার্থক্যটা নির্ণয় করার পরে আমরা সেটা আবার 12 থেকে বাদ দিলে ডি বিন্দুর বিভবটা আমরা পাবো, সেটাও আমরা 9 ভোল্ট পেলাম। তারপরে আমরা কি দেখলাম যে এই বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব দুইটাই সেম হওয়ার কারণে আমাদের কি হবে, তড়িৎটা কোনো দিকেই প্রবাহ হবে না। অর্থাৎ যদি চাবিটা সংযুক্ত করে দেওয়া হয়, চাবিটা যদি সংযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের কোনো দিকেই তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ আমরা ভিডিবি নির্ণয় করে দেখলাম 0 ভোল্ট যদি হয়, বিভব পার্থক্য যদি সেম হয়ে যায়, তাহলে কোনো দিক থেকে কোনো দিকে কি চার্জ প্রবাহ হবে না, সেটাই আমাদের এখানে বলা আছে। আর সেক্ষেত্রে আমাদের কি গ্যালভানোমিটারও কোনো বিক্ষেপ দেবে না। তাহলে আমরা পূর্বে যে জিনিসগুলো দেখলাম, সেখান থেকে আমরা এখানে কাশ্যপের সূত্রের সাহায্যে হিস্টন ব্রিজ নীতিটা প্রতিষ্ঠা করার পূর্বে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি বলছে। আমরা যে পূর্বে চিত্রগুলো দেখেছি, সেখানে আমরা এরকম একটা চিত্র দেখেছিলাম, 3 নম্বরের যেটা চিত্রটা ছিল সেটা এরকম। ওটাকে যদি আমরা জাস্ট চতুর্ভুজের মতো করে, মানে এই বিন্দুটাকে
এখানে রেখে এই বি বিন্দুটাকে যদি আমরা উপর দিকে বৃদ্ধি করি আর ডি বিন্দুটাকেও যদি নিচের দিকে বৃদ্ধি করি, তাহলে এরকম একটা চিত্র আসে। মানে এই দুইটা, প্রথম চিত্রটা আর দ্বিতীয় চিত্রটা দুইটাই সেম জিনিস, জাস্ট আমরা একটা চতুর্ভুজের মতো বানাইছি। বানায় চতুর্ভুজের 4টি বাহুতে, চতুর্ভুজ অর্থাৎ এটা দেখতে বর্গের মতো লাগতেছে, তাহলে আমরা বলতে পারি বর্গের 4টা বাহুতে আমরা 4টা রেজিস্ট্যান্স দিলাম। আর তার দুই প্রান্তের সাথে আমাদের বিপরীত দুই প্রান্তের সাথে আমাদের একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে, আর অন্য বিপরীত দুই প্রান্তের সাথে আমাদের একটা গ্যালভানোমিটার যুক্ত করা আছে। এই চিত্রটা সেম, তোমরা যদি ভালো করে দেখো তাহলে এই দুটাই কি সেম জিনিস। আর এখানে আমরা একটা তড়িৎ প্রবাহের অর্থাৎ লুপের একটা দিক ধরে নিয়েছি, তো আমরা কোন দিকে সেই লুপটা ঘোরাবো বা আমরা কোন দিকে কারেন্ট ফ্লোটা ধরে নেব সেটা আমরা ক্লকওয়াইজটা ধরে নিয়েছি, ক্লকওয়াইজ বরাবর আমরা কারেন্ট প্রবাহ ধরে নেব। তাহলে এখানে আমরা দেখি তাহলে হুইস্টন ব্রিজটা কি সেটা আমরা এখানে আগে দেখব যে হুইস্টন ব্রিজটা আসলে কি। আমরা যেটা দেখলাম এখনো, আমরা যতক্ষণ পর্যন্ত যেটা বললাম এটাই আসলে হুইস্টন ব্রিজ। সেটা আমরা এখানে ব্যাখ্যা আকারে বলা আছে যে 4টি রোধ শ্রেণীবদ্ধভাবে সজ্জিত করে একটি আবদ্ধ লুপ তৈরি করলে, তাহলে আমাদের এখানে কি দেখতেছে 4টি রোধ শ্রেণীবদ্ধভাবে সজ্জিত করে একটা আবদ্ধ লুপ তৈরি করা আছে। অবশ্যই এটা কি ক্লোজ লুপ বা বদ্ধ লুপ হওয়া লাগবে। লুপ তৈরি করলে যে 4টি সংযোগস্থল তৈরি হয়, তাহলে আমাদের কয়টা সংযোগস্থল হচ্ছে এ বি সি ডি, 4টি সংযোগস্থল তৈরি হলো। তার যে কোনো দুইটি বিপরীত সংযোগস্থলের মাঝে একটি বৈদ্যুতিক কোষ, তাহলে যে কোনো দুইটি বিপরীত প্রান্ত এ বি ডি এর দুই প্রান্ত হতে পারে, এ সি এর দুই প্রান্ত হতে পারে। তা আমরা ধরে নিলাম যে এ আর সি এর দুই প্রান্তে আমরা একটা তড়িৎ কোষ দিলাম। অপর দুইটি সংযোগস্থলের মাঝখানে গ্যালভানোমিটার, আমি আগেও যেটা বলেছিলাম যে অপর দুইটি সংযোগস্থলের মাঝখানে আমরা কি দেবো, একটা গ্যালভানোমিটার সংযোগ দেবো। দিলে যে বর্তনী তৈরি হবে সেটাকে আমরা হুইস্টন ব্রিজ বলবো। আর এইটা হুইস্টন ব্রিজ, এটাকেও হুইস্টন ব্রিজ বলা যায়, এটাকেও বলে যে কোনো একটা। আমরা সাধারণত এইটাকে আমরা হুইস্টন ব্রিজটা বলে উল্লেখ করে থাকি। আর এটা বোঝার সুবিধার্থে এরকম করে আঁকা হয়েছে। এখান থেকেই মূলত এখানে আসছে, আমরা যার কারণে এর আগে ওই রকম ম্যাথগুলো সলভ করলাম। এখন ধরা যাক যে গ্যালভানোমিটারের রোধটা কি জি। আমরা তো আগে বলছিলাম যে গ্যালভানোমিটারের একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, সেটাকে জি ধরে নেওয়া হয়েছে এখানে। এবং অন্যান্য রোধগুলো কি পি কিউ আর এস আমরা দেখেছি এর আগে। তাহলে জি এর মধ্যে ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ, তাহলে আমরা বলতে পারি কি পি কিউ আর এস এর মধ্যে দিয়ে প্রবাহগুলো কি হচ্ছে I1 I2, পি আর কিউ এর মধ্যে দিয়ে I3, আর এর মধ্যে দিয়ে I2, এস এর মধ্যে দিয়ে I4, আর গ্যালভানোমিটারের মধ্যে আইজি ধরে নিলাম আমরা কারেন্ট প্রবাহটা। এখন যদি আমরা কাশ্যপের প্রথম সূত্রটি, যে কাশ্যপের সূত্র আমরা পার্ট 1-এ এই ভিডিও লেকচারের পার্ট 1-এ আমরা দেখেছি যে কাশ্যপের সূত্র কীভাবে প্রয়োগ করতে হয়। দুইটি সূত্র প্রদান করেন, সেই দুটি সূত্র কীভাবে প্রয়োগ করতে হয় সেটা আমরা দেখেছি। কাশ্যপের প্রথম সূত্রটি বি ও ডি বিন্দুতে, যদি বি আর ডি বিন্দুতে আমরা কাশ্যপের প্রথম সূত্রটি প্রয়োগ করি তাহলে আমরা কী পাবো। তাহলে দেখো আমাদের এখানে কি হচ্ছে যে I1টা কি করতেছে, প্রবেশ করতেছে, I3টা বেরিয়ে যাচ্ছে, IGটা বেরিয়ে যাচ্ছে বি বিন্দুর ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি I1 মাইনাস I3 মাইনাস আইজি, অর্থাৎ I1 ইকুয়াল টু I3 প্লাস আইজি, যে একটা ঢুকতেছে আর দুইটা বেরিয়ে গেল। তারপরে ডি বিন্দুতে কি হয়, I4 ইকুয়াল টু, যেহেতু I4টা প্রবেশ করতেছে না, আমাদের এখানে কি হচ্ছে I2টা প্রবেশ করতেছে, IGটা প্রবেশ করতেছে, আর I4টা বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা লিখতে I4 ইকুয়াল টু I2 প্লাস আইজি। এটা 2 নম্বর 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন দিলাম, আমরা এটা কাজে দেবো পরে। আবার কাশ্যপের দ্বিতীয় সূত্রটি বদ্ধ বর্তনীর এ বি ডি এ। আচ্ছা, আমাদের মেইনলি এই ইয়েতে যেটা হুইস্টন ব্রিজটাতে আমরা মেইনলি যেটা প্রমাণ করবো সেটা আগে আমাদের জানতে হবে। আর আমরা প্রমাণটা করতেছি কি, আর আমরা যে এইভাবে কাশ্যপের সূত্র প্রয়োগ করতেছি, কেন প্রয়োগ করতেছি, আর আমরা প্রমাণটা কি করব। আসলে আমরা এখানে প্রমাণটা করব যে কি পরিমাণ রেজিস্ট্যান্স আমাদের পি কিউ আর এসটা কেমন হলে, পি কিউ আর এস এর মানটা কেমন হলে আমাদের এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাবে না। এর আগে আমরা যে এরকম একটা দেখলাম, যে এরকম এর আগে আমরা একটা যে ম্যাথটা দেখেছি যে পি কিউ আর এস এর মান 4, 12, 6, 18 এরকম হলে আমাদের কি হয়, এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যায় না। সেক্ষেত্রে আমরাও এখানে সেটা আমরা এভাবে দেখবো যে পি কিউ আর এস এর মান, আর এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটা হলো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এই ইকুয়েশনটা যদি আমরা প্রমাণ করতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আইজি 0 হবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাবে না। বি আর ডি বিন্দুতে বিভব সেম হবে, অর্থাৎ বি বিন্দুতে আর ডি বিন্দুতে যদি বিভব সেম হয় তখন এর ভিতর দিয়ে কোনো প্রবাহ কোনো দিকেই যাবে না। আমরা তাহলে প্রমাণটা করবো কি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে আমাদের অবশ্যই পি কিউ আর এস এই লুপগুলোর এর ভিতরে যে লুপগুলো আছে এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা অবশ্যই কোন কোন লুপ নিয়ে কাজ করবো, এ বি ডি এ আর বি ডি সি বি, এই দুটো লুপ নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা দেখি যে এ বি ডি এ লুপে যদি আমরা কাশ্যপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কি দেখব, I1 পি মানে I1 পি, তারপরে আমাদের কি আসবে, এখান থেকে যদি এ বিন্দু থেকে যত শুরু I1 পি প্লাস, তারপরে আমাদের প্লাস IGG
তারপরে আমরা লুপটা কোন দিকে ঘুরাচ্ছি, ক্লকওয়াইজ, মানে এইরকম করে লুপটা ঘুরাচ্ছি। লুপের আমরা কারেন্ট ফ্লোটা এইভাবে আমরা ধরে নিলাম যে এইদিকে আমরা কারেন্ট ফ্লো ক্লকওয়াইজ। তারপর আমরা যেদিকে যাচ্ছি তার বিপরীত দিকে কারেন্টটা আসতেছে, বর্তনী কারেন্টটা তার বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে আমরা বলতে পারি I2টা কি নেগেটিভ হবে, -I2R = 0। ঠিক একইভাবে এটা যদি আমরা দেখি বি সি ডি বিতে, তাহলে আমরা দেখতে পাবো যে I3Q -I4S, যেহেতু আমরা যেদিকে লুপ ঘুরাইছি তার বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, বর্তনীর কারেন্টটা তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি -I4S। তারপরে IG-টা আমরা যাচ্ছি, লুপটা ঘুরাইছি এই দিক বরাবর অর্থাৎ ক্লকওয়াইজ, কিন্তু কারেন্টটা আসছে তার বিপরীত দিকে, যার কারণে -IgG = 0। আমরা এখানে হুইস্টন বীজনীতির ক্ষেত্রে আমরা একটা জিনিস একদম বলে দেওয়া থাকবে যে এখানে কি আমাদের গ্যালভানোমিটার প্রবাহটা অবশ্যই 0 হওয়া লাগবে, এটা হলো হুইস্টন ব্রিজের নীতি। কিন্তু ব্রিজের সাম্যাবস্থায়, অর্থাৎ এই ব্রিজটা যখন IG-টা 0 হবে তখন এটাকে বলা হবে সাম্যাবস্থা বা ব্যালেন্সড অবস্থায়, অথবা নিস্পন্দ অবস্থা এটাও বলা যায়, অথবা ব্যালেন্স অবস্থা, অথবা সাম্যাবস্থা, অথবা ভারসাম্য অবস্থাও বলা যায়। আর সেক্ষেত্রে আমাদের IG-টা 0, এটা আমাদের একদম ধরে নেওয়া। তাহলে এটা যদি ধরে নেওয়া হয় IG যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে I1 = I3, অর্থাৎ এটা যদি 0 হয়ে যায় IG, 1 নম্বর ইকুয়েশন I1 = I3 হবে, I4 = I2 হবে। আর এখানে আমরা আরও বলতে পারি যে এখানে IG 3 নম্বর ইকুয়েশনে কি IG × G, IG-র মানটা যদি 0 বসে দেয় তাহলে I1P = কি হবে, I2R। আর এখানেও যদি IG-র মানটা 0 বসে দেয় তাহলে আমাদের কি হবে, I3Q = I4S। এগুলো আমরা পরের ইকুয়েশনগুলোতে দেখবো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে কাজী অবস্থায় এই অবস্থায় সমীকরণগুলো হবে এইরকম: I1 = I3, I4 = I2, এবং I1P = I2R, I3Q = I4S। তাহলে 5 নম্বর 6 নম্বর ইকুয়েশন দিলাম এটা। আমরা এখন যদি কি করি, 3 আর 4 নম্বর ইকুয়েশন থেকে আমরা এগুলো পাইছি, এখন 5 নম্বর ইকুয়েশন আর 6 নম্বর ইকুয়েশন যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাবো, যেহেতু I1 আর I3 সেম, তাহলে I1 আর I3 কেটে যাবে, P/Q হবে, আর I2 আর I4 সেম হয়, সেম মান, তাহলে I2 I4 কেটে যাবে, R/S হবে, P/Q = R/S। এটা আমরা কিভাবে সলভ করলাম, কির্চফের সূত্রের মাধ্যমে আমরা এটা প্রমাণ করে দেখলাম। যেহেতু I1 = I3 ছিল, I4 = I2 ছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি হুইস্টন ব্রিজের সাম্যাবস্থায় 4টি রোধের যে কোনো 3টি জানা থাকলে, অর্থাৎ এই P/Q/R/S এর মধ্যে যে কোনো 3টির মান জানা থাকলে, যদি ধরো দেওয়া আছে আমাদের P/Q/R এর মান, তাহলে আমরা এখান থেকে S এর মানটা বের করতে পারবো। এটা ইজিলি ভাবে বের করা যাবে, কোনো সমস্যা হবে না। আর যদি এই ব্রিজটা যদি সাম্যাবস্থায় না থাকে, অর্থাৎ আনব্যালেন্সড অবস্থায় থাকে, সাম্যাবস্থায় নেই, এরকম অবস্থায় থাকে, তাহলে আমাদের কি হবে, এই ভেতর দিয়ে একটা প্রবাহ যাবে, অর্থাৎ ওটা বি থেকে ডি এর দিকেও হতে পারে, ডি থেকে বি এর দিকেও হতে পারে। যে জায়গায় বিভব বেশি হবে, বিতে বিভব বেশি হলে বি থেকে ডি এর দিকে যাবে, ডিতে বিভব বেশি হলে ডি থেকে বি এর দিকে যাবে। আমরা সেটা কিভাবে নির্ণয় করবো সেটা আমরা পরের ম্যাথগুলোতে দেখবো, কির্চফের সূত্র ইউজ করে আমরা সেটা নির্ণয় করবো।